বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য তৃতীয় মাত্রা আজকে কথা বলবেন সিনিয়র সাংবাদিক এবং ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী বক্তা বলবো আমি, আলোচক বা কথা যেভাবে বলি না কেন, মাসুদ কামাল, এবং আমার ডানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মাসুদ কামাল, সরকারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের প্রসঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, বিএনপিকে নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। সরকারের বা সরকার সংশ্লিষ্ট যারা, তারা অভিযোগের তীর তাদের দিকে ছুটছেন। আর সমাজের নানা স্তর থেকে বা করিডোরে নানা আলোচনা আছে, চাঁদাবাজি, দখলবাজি, এইসব অভিযোগ তাদের মধ্যে আছে। তারা নিজেরা বলছে যে তারা ব্যবস্থা গ্রহণ করছে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আবার কেউ কেউ মনে করেন যে বিএনপি অত্যন্ত ম্যাচিউরড পলিটিক্স করছে। সো আপনি বিএনপির রাজনীতিকে এখন কোন পথে দেখতে পাচ্ছেন? তার ভুল ত্রুটি, তার ভালো দিক? একটা জিনিস কি আমি বলি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। অনেকে এই কথাটা বলে থাকেন যে বিএনপির রাজনীতি নিয়ে এখনই আলোচনা কেন, বিএনপি তো এখনো ক্ষমতায় নেই। তো বিষয়টা হলো এরকম যে মানুষ আসলে সেই দলটাকে নিয়ে আলোচনা করে যে দলটার উপর তারা ভরসা করতে চায়। যেমন ধরেন ছোটোখাটো অনেক দল আছে, কিন্তু সিপিবি, বিপ্লবী, আপনার ওয়ার্কার্স পার্টি, এদের নিয়ে কিন্তু আলোচনা করে না কেউ। আলোচনা করার মতো কাজ তারা করে না, করে, কিন্তু আলোচনাটা নাই কেন, কমন আলোচনা নাই এই কারণে যে তাদের উপর মানুষ এখন ভরসা করে নেই। মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে মানুষ আলোচনা করবে, সরকারের কী পেলাম, কী পাওয়া উচিত ছিল, এগুলো যেমন বলে। ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, যে দলগুলো আসবে অথবা যে দলটা আসবে, আপনি যদি দু একটা দলের শর্ট লিস্ট করেন, তার মধ্যে বিএনপিকে রাখতেই হবে আপনাকে। যে বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিএনপি কী করছে অথবা বিএনপি কী করতে পারে, এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা, মাঠ পর্যায়ের যে বাস্তবতাটা, সেখানে হলো যে অনেকেই বলে, দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজিগুলো, যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো অথবা আওয়ামী লীগ নামধারীরা করতো, সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, কেবলমাত্র চেহারা পরিবর্তন হয়েছে। চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে। কারা করছে? আমি নিজেই আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের একটা জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে, এটা কি বিএনপি অথবা বিএনপির অনুসারীরা করছে, বিএনপির নামধারীরা করছে, নাকি আওয়ামী লীগ করছে, নাকি জামাত করছে। সেখানে আমি দেখেছি 87% লোক বলছে এটা বিএনপি লোকজন করছে। অনলাইন জরিপ, অনলাইন জরিপ। একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি, মানে বিগত দিনগুলোতে, এবং আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন, কমেন্টস দিলেন, ভালো না লাগলো, অনেক ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে, করে, এবং সেটা আওয়ামী লীগ, তার যেই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এবং তারা করেছিল। শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে, বিএনপির বিরুদ্ধে খানিকটা কিছু কিছু এই অভিযোগ আছে। সেগুলোর কোনো প্রভাব আছে কিনা? ওকে, আমি এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথায় রাখি। একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপিকে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির একদা মিত্ররাই প্রচার প্রপাগান্ডা অনেক বেশি চালাচ্ছে। সেটা খুবই হচ্ছে, সেটাও হচ্ছে, এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে। তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপির আদাবাজি করছে, আওয়ামী লীগ তো করেই গেছে, এখন তো আমরা ছাড়া কোনো শক্তি নেই। এটাও হচ্ছে। আমি সব কিছুকে মাথায় রেখেও বলছি এখানে এরর থাকবে, আমি তাও রাখছি এররগুলো। তারপরেও আমি বলছি যে এই ফিগারটা যদি 50 আপে হয়ে যায়, সেটাও কিন্তু ইভেন ইফ ইট ইজ 25-30, তাও অ্যালার্মিং, তবে অ্যালার্মিং। আমি সেটাই বলছি। এখন প্রশ্ন হচ্ছে, যদি অ্যালার্মিং নাই হতো, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে বারবার সাবধান করতো না। তারেক রহমানকে আমি বারবার শুনেছি, উনি বলেছে এদের সম্বন্ধে সাবধান হন, এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন। কেন করতেছেন? কিছু ঘটছে বলে তো করছেন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন, এর কোনো ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা? আনফর্চুনেট অ্যান্সার হলো না, পড়ছে না। তারা শুনছে না এদের কথা।
এই কারণে শুনছে না যে একটা জিনিস দেখেন, বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে, মামলা করে তারা ধরিয়ে দিয়েছে। তো এটা অনেক বড় একটা ঘটনা। তো এটা বাংলাদেশে এই ধরনের ঘটনা তো সাধারণত হয় না, কিন্তু তারা করেছে। কিন্তু তারপরেও হচ্ছে না কোনো, তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কোনো। এর কারণটা আমি বলি, এর কারণটা হলো কি, উনি বলছেন কিন্তু ওনারা কি বলছেন, এই উনি এবং ওনাদের মধ্যে যে দূরত্বটা, এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে। বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, সেটা হলো দলের মধ্যে দল, যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিএনপি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো, মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান। এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যেও আছে। এটা এটা একদম ওপেন, এটা সবাই জানে কে কোন দিকে, কে কোন লাইনে, কার লাইন কে ফলো করছে আছে কিন্তু। যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্রীয় তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না। আপনি মনে করেন একটা বড় দল, যত বড় দলই হোক না কেন, উপজেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি জেলা পর্যায়ের লোকজন জানে না? জেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না? জানে, কিন্তু কিছু করতে পারে না। এই যে চেইনটা, এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির, এবং দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। দুর্বল, কমান্ড নেই, কমান্ড ওটা নাই। এই কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই, মানে তারেক রহমান এখন ভিজিবল কিন্তু টাচেবল না। ওনাকে আমি দূরের থেকে দেখি, কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পারি না, উনি আমার স্পর্শের দূরত্বে নেই। কিন্তু দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত ধরুন আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে, এখনও ঠিক ততটুকুই করেন। কিন্তু তা কেন করবেন, এটা তো আর বেশি করা মানে প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে, এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে আগামীতে, আরও বেশি বেশি হবে। আমি মনে করি, আমি যদিও আমি নিজে বিএনপির সমর্থকও না, বিএনপি করিও না, তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, কারণ আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই। আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি, আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে। তো আমি এখানে আশা করি, আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন, এবং উনি আর কিছু না, উনি যদি খালি পুরো দেশটাকে একবার ঘুরে আসেন, ওনাকে মিটিং করতে হবে না ভাই, আপনি খালি ঘুরে আসেন, দেশের প্রত্যেকটা উপজেলা খেলে একটা ঘুরে আসেন, আপনি কিছু চাইতেও হবে না, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। দলের ওই সমস্ত ধান্দাবাজ তখন দৌড়ে পালাবে, তারা ভাববে যে না আয়সা পড়ছে, আমার দল চলে আসছে। এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমলে যে দলের যে অবস্থা, এখন তো সেই অবস্থায় আছে, কিন্তু সেই অবস্থার অবসান হওয়া দরকার। আপনি বলছেন হি ইজ দ্য পার্টি, সার্টেনলি হি ইজ দ্য পার্টি। ওকে, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অভিযোগ শুনলেন। জি, ধন্যবাদ আপনাকে, জরিপের কথাও জানলেন, এবং জনাব মাসুদ কামালকে ধন্যবাদ। আমাদের বক্তব্য যারা শুনছেন, দেখেন বিএনপির সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো বিএনপি প্রচারের অর্থাৎ অপপ্রচারের শিকার বিএনপি দীর্ঘদিন যাবৎ। আপনি দেখেন একটা স্বৈরাচার সরকার যে 16টা বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গেল, তারা সকল মিডিয়া নিয়ন্ত্রণ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করত। সেই অপপ্রচারের মধ্যে প্রচারের কোনো সুযোগ না থাকা সত্ত্বেও বিএনপি তার রাজনীতি করে গেছে, এবং অত্যন্ত যোগ্যতার সাথে বিএনপি একটা জায়গায় উপনীত। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলবো, যেমন আমি জনাব মাসুদ কামালের প্রতি আমি সম্মান প্রদর্শন করি, এই কথাটা এইভাবে বলছি, তিনি তার একটা জরিপের রেফারেন্স দিয়েছেন, এটা সম্পর্কে আপনি একটু প্রশ্নও করেছেন দুই একটা। আমাদের দেশে জরিপ, অনলাইন জরিপ, পত্রিকা, অনলাইন, এগুলোর সীমাবদ্ধতা, এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু, মোটামুটি আমাদের সকলের কাছে, দেশের নাগরিক যারা আমরা, আমাদের কাছে এটা পরিষ্কার। একটা লোক দেখেন, আপনি এই টেলিভিশনের চ্যানেল আইতে যখন আমরা আগে কথা বলতাম, তখন একটা রিডিং উঠত যে আমি কত % বক্তা যারা আমাদেরকে শুনছে সমর্থন করছে, আর আমার প্রতিপক্ষ তাকে কত % লোক সমর্থন করছে। এটা নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক ওঠার কারণে আপনারা সেটা বন্ধ করে দিয়েছেন, এখন কিন্তু আর ওইটা উঠে না। তাহলে দেখেন চ্যানেল আইয়ের মতো এত বড় একটা জায়গা, যারা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার চেষ্টা করে তাৎক্ষণিক রিডিংটা,
সেখানেও তাদের মধ্যে একটা সন্দেহের তৈরি হয়েছে এই যে যাদের কথাগুলো নিয়ে আমরা এই যে একটা ডেটা দিচ্ছি বা প্রদর্শন করছি সেটা কোশ্চেনেবল। তাহলে এর বাইরে যারা সীমাবদ্ধ আওতা বা যোগ্যতার মধ্যে যারা কোনো, আপনি 87% লোক জনাব মাসুদ কামালের জরিপের লোকরা যদি বলে থাকে, উনি নিজেই একটু পরে বলছে ধরে নিলাম 87% না হয় বাদই দিলাম, অর্থাৎ ওনার জরিপের ফলাফল সম্পর্কে ওনার প্রচণ্ড সন্দেহ, এটা তিনি নিজেই বলে গেলেন। আমি ওনার ওইটা নিয়ে আমার কোনো ইয়া নেই, আমার বক্তব্য হলো এইটা ওনার কথার প্রেক্ষিতে যে যদি এই মানুষগুলোর প্রতি এটা থাকে এবং সমাজে আসলেই এটা চলমান ওনার কথা অনুসারে বা ওনার জরিপের ফল অনুসারে, দেশে তো একটা সরকার আছে, তাহলে এইসব মানুষগুলোকে ধরছে না কেন? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনি একটা জিনিস দেখেন তো, স্বৈরাচার সরকার পতনের পর যে সময়টা আমরা অতিবাহিত করেছি, সেই সময়ে আজ পর্যন্ত বিএনপির কয়টা মামলা হয়েছে বিএনপির নামে সারা বাংলাদেশে? বিএনপি বলতেছেন, আপনি দেখেন বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে গত 16টা বছর, আমি বাকিটা সব বাদ দিলাম, শুধু বিএনপির কথা আমি বলবো না, বিএনপির সঙ্গে যারা রাজনীতি করেছে যুগপৎ, ভিন্ন বা আদর্শগত ভিন্নতা থাকার পরেও তারা সকলেই কম বেশি নির্যাতিত। কিন্তু স্বৈরাচার পতনের পর এই নির্যাতনের প্রতিশোধ নিতে গিয়ে এটা কতটা উচ্ছৃঙ্খল হয়েছিল বা তার আফটার ইফেক্ট লজ্জাজনক কিনা, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় যে নির্যাতন, গুম, হত্যা যা করেছিল, তার বিন্দুমাত্র এই সরকারের পতনের পর তাদের রাখা বা তাদের যারা ওই সমস্ত স্বৈরাচারের দোসর ছিলেন বা তারা যারা ওই নির্যাতন গুমের সঙ্গে জড়িত ছিলেন, তারা কে কয়টা লোক নির্যাতিত হয়েছে অথবা তাদের প্রাণ গেছে অথবা ধ্বংসাত্মক কিছু কাজ করেছে, যেটা একটা সভ্য জাতির জন্য লজ্জাজনক, যেটা একটা সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে করেছিল। এরপরও এখন বিএনপির এটা হয়তো বিএনপির একটা ভাগ্য আর কি, এটা বিএনপিকে সমালোচনা করে। দেখুন জনাব মাসুদ কামাল আরেকটা কথা বলেছেন যে বিএনপির উপরে মানুষ ভরসা করতে চায়। দেখুন, সমালোচনা থাকবে, সমালোচনা না থাকলে একটা দল বা একটা ব্যক্তি যেই থাকুক না কেন, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, সমালোচনা না থাকলে, সমালোচনা শোনার এবং এটাকে ধারণ করার ক্ষমতা না থাকলে, ওই মানুষই আসলে তার নিজের প্রতি নিজের কাছেই নিজের ক্ষতি সাধিত হয়। সেটা হলো এই আসলে সাধারণ উপলব্ধিবোধ হয়তো বা লোপ পেয়ে যায়। সেজন্য সমালোচনা খুব চমৎকার, কিন্তু সমালোচনা যদি বস্তুনিষ্ঠ না হয়, সমালোচনা যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, সমালোচনার বেশি যদি কল্পনা হয়, তাহলে এটা যাকে নিয়ে এইরকম কথা বলেছে, যারা এগুলা বলেন, তাদেরও একটু আমার মনে হয় আরেকটু দায়িত্ববান হওয়া উচিত। আপনি দেখবেন একটা শ্রেণী, এই শ্রেণীটা কারা? এই শ্রেণীটার আপনি দেখবেন 1-11 সময় রাজনীতি থেকে রাজনীতিবিদদেরকে মাইনাস করার একটা প্রক্রিয়া চলে আসলো। একটা শ্রেণীর হঠাৎ আবির্ভাব হইল, যারা রাজনীতির জায়গা দখল করতে চাইলেন, অর্থাৎ পলিটিক্সের জায়গায় যাদেরকে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হলো, যারা অরাজনৈতিক তারা রাজনীতির জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করার চেষ্টা করা হলো। আপনি দেখেছেন কি করুণ পরিণতি তাদের হয়েছে এবং কিভাবে ব্যর্থ হয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। কিন্তু যারা ব্যর্থ হয়ে সেই 111-এ চলে গেছেন, এটা কথাটা খুব সঠিকভাবে আমি এইভাবে বলতে চাচ্ছি, তারা কিন্তু নিরাশ হয় না এবং তাদের প্রচেষ্টা তারা বন্ধ করেও দেয়নি। এবং সেই থেকে শুরু করে আপনি আজকে দেখেন 5ই আগস্ট স্বৈরাচারের পতন হলো, চলে গেলেন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় একটি সরকার, এই সরকার ক্ষমতায় আসার পরে আপনি দেখেন তো এই সরকার এসে এই যে সমস্ত কথাগুলো বলছেন এবং যারা সমালোচনা করছেন, তাদেরও সমর্থনে কিন্তু কিছু লোক বিএনপিকে সমালোচনা করে যাচ্ছে। এখন আমি যদি মাসুদ কামাল সাহেবের সঙ্গে একমত হই এইরকম যে হ্যাঁ বিএনপির উপরে ভরসা, বিএনপির উপরে তো মানুষ ভরসা করতে চায়, কিন্তু যারা ভরসা করে তারা কি বিএনপিকে সমালোচনা করছে না? এই মানুষের যারা ভরসা, যে সকল মানুষ বিএনপির উপরে আস্থা এনেছে, ভরসা করেছে, তারা আস্থা এবং ভরসার পাত্র বিএনপি কেন হয়েছে, সে কারণে একটা কল্পনা প্রসূত সমালোচনায় বিএনপি শিকার। মিস্টার মাসুদ কামাল, মাসুদ আহমেদ তালুকদার যেমনটা বলছিলেন যে এই যে একটা গোষ্ঠী 111-এর কথা, তারা রাজনীতির জায়গাটা দখল করে নিতে চাইছে, আজকের দিনেও কি সেরকম কোনো প্রয়াস আপনি দেখতে পান?
মানে অরাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি বা কোনো একটা শক্তির রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে উঠে আসবার আকাঙ্ক্ষা বা চেষ্টা, সেটা না সেভাবে দৃশ্যমান নয়। কিছু যে প্রক্রিয়া থাকবে, যেমন আমি যদি ওভাবে ধরি, এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাই তো অরাজনৈতিক শক্তি, তারা তো কোনো রাজনৈতিক শক্তি নন। আবার এদের সহযোগিতায় যারা সমাজে মানে দাপিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা বড় বড় কথা বলছেন এবং বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে নেতৃত্বের দাবিদার যারা আছেন, তারাও তো রাজনৈতিক শক্তি নয়। মাঝে মাঝে তারা বলেন যে তারা রাজনৈতিক দল করবেন, আবার মাঝে মাঝে বলেন না দল করবেন না, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে থাকবেন। এই কথাগুলো পরস্পর স্ববিরোধী কথাবার্তা, তবে বলেন, কেউ প্রতিবাদও করে না। তো তারাও তো আমি ওভাবে তাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফোর্স হিসেবে আমি বিবেচনা করব না, বাট তারা তো আছেন। কিন্তু আছেন মানে তারা থাকতে চান এমনটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। যেমন এই সরকার আছেন, তারা থাকতেও চান আরও 1-1.5 বছর থাকতে চান, তার চেয়ে বেশি থাকতে চান তা তো আমি বলতে পারবো না। কাজে ওই 111-এর বাস্তবতা এখন উপস্থিত আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু বিরাজনীতিকরণের ওই প্রক্রিয়াটা না থাকলেও আমি একটা জিনিস কিন্তু খুব খেয়াল করি, সেই জিনিসটা হলো আমাদের দেশে একটা শক্তি কিন্তু সক্রিয় আছে, যারা নাকি আমাদের প্রচলিত রাজনীতিকে ডিফেম করার জন্য নানা ধরনের কথাবার্তা বলেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে সংস্কার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, বারবার একটা কথা বলা হচ্ছে যে এই সংস্কার এই গভর্নমেন্টকে করতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সংস্কার করতে পারবে না। এটা কিন্তু মানে মানুষকে একদম মুখস্থ করে খাওয়াই দেওয়া হচ্ছে ক্যাপসুল বানিয়ে, যে এই সংস্কার এই গভর্নমেন্টকে করতে হবে। এখন এই গভর্নমেন্টের কি রাজনীতিবিদরা 53 বছরে কিছু 53 বছর পায় না, আর পারবে না। তো 53 বছর ধরে কি ছাত্ররা পারছে? 53 বছর ধরে কি ডক্টর ইউনূস পারছে? এনজিওরা পারছে? আপনি যদি সময় পান, আপনি যদি মনে করতে পারেন, আমি একটা ঘটনা এটা বলে অনেক কিছু মাইন্ড করতে পারে, করুক, আমি বলি কথাটা। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখছিলেন কিনা আমি জানি না। ওই চার্লি চ্যাপলিন হেঁটে যাচ্ছেন, ওই সময় একটা ট্রাকের পেছনে, ট্রাকের মধ্যে মাল নেওয়া ছিল, মালের মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, কিন্তু তো ফ্ল্যাগটা পড়ে যায় রাস্তা দিয়ে, পড়ে গেলে পরে চার্লি চ্যাপলিন সেই ফ্ল্যাগটা তুলে গাড়িতে ফেরত দিতে যায়। ঠিক এই সময় তার পেছনে একটা মিছিল চলে আসে, আর চার্লি চ্যাপলিন মিছিলের সম্পর্কে জানেও না কিছু, সে ফ্ল্যাগটা নিয়ে যাচ্ছে। পুলিশ এসে ধাওয়া করে, ও দেখে মিছিলের সামনে ছিল ফ্ল্যাগ শো, বলে হি ইজ দ্য লিডার। তো চার্লি চ্যাপলিন লিডার, এটা সবাই মনে করছে। এখন এটা হলো জানেন, সময়ের প্রেক্ষিতে কে লিডার হয়ে যায়, কে লিডার, কাকে লিডার মনে করা হয়, সেটা হলো এক জিনিস। কিন্তু সে আসলেই লিডার কিনা এটা প্রমাণিত হয় তার পরবর্তী কর্মকাণ্ডে। তো ডক্টর ইউনূস কাকে লিডার মনে করেছেন না করেছেন ওনার ব্যাপার, এটা ওনার নিজস্ব জ্ঞান, বুদ্ধি, রুচি অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আমরা কিন্তু সে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি না এখন। লিডারের কাজটা কি? লিডারের কাজটা হলো মানুষকে, জনগণকে একতাবদ্ধ করা। আর এদেরকে দেখছি এরা একটা জিনিসই জানে, সেটা হলো মানুষকে বিভক্ত করা। বিভক্তির মধ্যে শক্তি আছে, এই কথাটা একমাত্র হোমিওপ্যাথি ছাড়া আর কেউ বলে না। হোমিওপ্যাথিতে বলা হয় যে যত বেশি বিভক্ত হবে তত নাকি পাওয়ারফুল হয়। এই হোমিওপ্যাথি চিকিৎসা এখন চলছে দেশে, বুঝছেন? এই হোমিওপ্যাথির রাজনীতি দিয়া আপনি একটা জাতিকে কতদূর অগ্রসর করতে পারবেন আমি জানি না, অথবা কোন রোগ নিরাময় করতে পারবেন সেটাও আমি বলতে পারবো না। তবে আশাবাদী হওয়ার কোনো ব্যাপার না। যে কথাটা বলছিলাম আপনাকে, সেটা হলো যে সংস্কারটা এই সরকারকেই করতে হবে। তারা এটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আগে সংস্কার পরে নির্বাচন। প্রশ্ন হলো আপনি সংস্কার করার জন্য যোগ্য ব্যক্তি কিনা, অথবা আপনি যাদেরকে দিয়ে সংস্কারটা করাচ্ছেন সেটা কি মানে ভালো কিছু হচ্ছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অলরেডি আমরা কিন্তু 4টা সংস্কার কমিশনের রিপোর্ট দেখে ফেলেছি। পুরো রিপোর্ট আবার দেখায় না, পুরোটা কিন্তু পাবলিক ডোমেনে দেয় না, খালি সিনোপসিসটা দেয়। কেন ভাই পুরোটা দেন না কেন? পুরোটা আপনি কেন দেন না? ওটা কি আপনার প্রপার্টি? ইজ ইট ইউর পার্সোনাল প্রপার্টি? এটা তো পাবলিক প্রপার্টি। তো পাবলিক প্রপার্টি আপনি কেন পাবলিক ডোমেনে দিবেন না? দেয় না এই কারণে তারাও জানে যে পাবলিক ডোমেনে দিলে পাবলিক এটা চুলচেরা বিশ্লেষণ করবে,
এবং বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে যে কত বড় পর্বতের কত ক্ষুদ্র মুশিক প্রসব হয়েছে। এটা পাবলিক বুঝে ফেলাবে। এই ভয়ের পাবলিক ডোমেনে দেয় না, দেয় খেলে ছোট একটা অংশ। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমার খুব জানার ইচ্ছা ছিল যে এই যে সংবিধান সংস্কার কমিশন করছে, এরা তো অনেক কিছু বাদ দিছে, কি কি লজিকে বাদ দিছে এটা আমার জানার ইচ্ছা ছিল। লজিকটা কি, লজিকটা কোথাও পেলাম না, খালি বললাম বাদ দিছে। আচ্ছা, আমার আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল, রাষ্ট্রধর্ম কি আছে, রাষ্ট্রধর্ম ইসলাম এটা কি আছে কিনা, সংবিধানে থাকবে কিনা, আমি পাচ্ছি না কোথাও খুঁজে। তো আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন, রাষ্ট্রধর্মকে রেখে দিলেন, কি করলেন ভাই? মানে অনেকগুলি পয়েন্ট আলোচনা করা যায়, কিন্তু কাজে এগুলো দেখে না আমার কাছে মনে হচ্ছে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশনটা করেছে, তো এরা আপনার 1% ভোট লাগতো আগে ইয়ের জন্য, এই কি বলে ইন্ডিপেন্ডেন্ট। এখন এটা চেঞ্জ করে কি করছে, 500 লোক লাগবে। আবার এই 500 লোকের কিন্তু হলফনামা দিতে হবে, মানে বিষয়টাকে আরো জটিল করে ফেলেছে। ভোটটা একটা গোপনীয়তার বিষয়, কেন এটা কি ভোটারের গোপনীয়তা নষ্ট হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে না? বলে আপনি কেউ যদি নিজের থেকে প্রকাশটা করে, আপনি তো কাউকে হলফনামা দিতে হবে, কিন্তু হলফনামার তো একটা মানে এটা কেন আগে গেলে সিগনেচার হবে না, হলফনামা দাও তুমি। তো এইগুলি কি, এগুলি কেন? বোঝা যায় যে এগুলি একটা মতলবী রিপোর্ট, মানে তারা মনে মনে ধরেই নিয়েছে যে ওই বিশেষ দলটাকে আমি আসতে দেব না নির্বাচনে, তারা যদি স্বতন্ত্র এসে যায় তাও যাতে না পারে, অতএব এটা করতে হবে। তো এরা বলতেছে যে এরাই সংস্কার নাকি করবে। 4টা দেখছি, 4টার যতটুকু খালি ধারণা পেয়েছি এতে আমি চূড়ান্ত হতাশ। বাকিগুলি যে কি হবে এটা আল্লাহ মালুম, আল্লাহ জানেন কি করবেন। আবার ওনারা কি বলেন যে সংস্কার আমাদেরই করতে হবে। আপনাদের তো করার ক্ষমতা নেই রে ভাই, আপনাদের তো ক্ষমতা নাই। কারণ এই সংস্কার কমিশন যখন হয় তখনই আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই সংস্কার এই লোকগুলিতে হবে না, এই লোকগুলি কিন্তু আমরা চিনি, এই লোকগুলিতে হবে বায়াস পারসন সবাই। আবার ওই পোলাপানকে খুশি করতে হবে, নাহলে সমস্যা। এই জন্য 21 বছর বয়সে এমপি হইতে পারবে। ভাই এমপি হইতে পারবে 21 বছর বয়সে, আপনি এটা কি কারণে বলছেন? আপনি একটাই মাত্র উদ্দেশ্য, এই যে এই স্টুডেন্টদেরকে খুশি করতে হবে। তো এই সমস্ত পরিবর্তনগুলি কেন? আবার ইউনূস সাহেব বলে যে ওটা যা ওটা হয়েছে কিনা জানি না, 17 বছর করলে ভালো হয় না, কি করলে ভালো হয়, ভোটার একটু কমাতে চান। মানে সবাই মানে বোঝা যাচ্ছে যে একটা মানে ভাবখানা এরকম যে আগামী নির্বাচনটা কি হবে এটা মাথায় রেখে তারা সবাই করতেছে। কিন্তু যখন একটা সংস্কার আপনি করবেন তো একটা নির্বাচনকে মাথায় রেখে আপনি করবেন না। এটা তো একটা কমিশন করছেন, সরকারের টাকা দিয়ে করছেন না ভাই, এটা তো আমাদের ইনভলভমেন্ট আছে, আমাদের তো টাকা আছে এখানে। এই লোকগুলিকে জয়েন্ট সেক্রেটারি বেতন দিয়েছেন আপনি, তারা কি করছে বসে বসে এখানে এই কয় মাসে? তো যাই হোক, এইগুলি এই আপনি যে কথাটা বললেন যে বিড়াল দিনতে করেন একটা ব্যাপার, সেখানে কিছু কিছু কিন্তু টের পাই, কিন্তু ওভাবে আবার 111-এর মতো না। দেখুন, ডক্টর ইউনূস তিনি আজকে এই অরাজনৈতিক সরকার অথবা যেটাই আমরা বলি সেটার প্রধান। এখন ওনার অ্যাডভাইজার সব ওনার ইচ্ছা হয়েছে কিনা বা হচ্ছে কিনা, অথবা ইউনূস সাহেব নিজে ওনার নিজের ইচ্ছা অ্যাডভাইজার হয়েছেন কিনা। বা উনি তো বলেছেন নুরুল কবিরের সঙ্গে ইন্টারভিউতে কিছু নাম এসছে, সেখান থেকে উনি টিক চিহ্ন দিয়ে দিয়েছেন। অর্থাৎ উনি টিক চিহ্ন দিয়েছেন অ্যাডভাইজারদের কথায়। সেটাও আমার বক্তব্য, ডক্টর ইউনূসও তো অন্যের পছন্দের, সেই পছন্দের উনি বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, পছন্দের। তো এই জন্য উনি ছাত্রদেরকে ছাত্ররা পছন্দ করে ওনাকে বসিয়েছে, উনি ছাত্রদেরকে পছন্দ করছেন। ব্যাপারটা তো এইরকম তাহলে। এবং সংস্কারের যে প্রস্তাবগুলো আপনি একটু দেখেন, যতগুলা সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু ওনাকে ছাত্ররা নিয়োগ দিচ্ছে এটা উনি বলেছেন, কিন্তু দেশের সকল নাগরিক, সকল রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ বা তার মিত্রবাদী সবাই তো বলছে তারা প্রফেসর ইউনূসের সরকার তাদের সরকার, তাদের সমর্থন আছে। না, এটা কারণটা হলো এইটা বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই প্রফেসর ইউনূস এবং ইউনূসের অ্যাডভাইজারি কাউন্সিল সম্পর্কে মন্তব্যটা হলেই যে রাজনৈতিক দল একটা কনসেনসাসে পুঁছেছে বলেই আজকে ইউনূস যে পদ্ধতিই বাছাই করে হোক না কেন, সরকারের দায়িত্ব গ্রহণ করার পর তারা এদেশের জনগণের কনসেনসাসের বেসিসে একটা সরকার, যে আইন সংবিধানে ছিল না, যে আইন কাল হবে
সেই আইন ইজ দি বেসিস তাদের সরকার হওয়ার জন্য। বিষয়টা ওইখানে। এটার কারণটা হলেই যে দেশ একটা ক্রাইসিসে যেহেতু পড়বে, সেই ক্রাইসিস থেকে একটা জাতি বা দেশকে উদ্ধার করার সবচেয়ে বড় দায়িত্ব যারা রাজনীতি করেন, কারণ তারা জনগণের প্রতিনিধি। এই জনগণ কিন্তু রাজনীতি করা মানুষটা সে কারণেই এই সরকারকে সমর্থন করে যাচ্ছেন এবং বারবার আটারলি বলে যাচ্ছেন এই সরকার যেন কোনো কারণে ব্যর্থ না হয়। সে কারণে কিন্তু দেখেন এই সরকারকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়ে তারা কিন্তু চুপ নেই। আবার এই সরকার যেগুলো ভুল করেছে, যে দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে, সেগুলোর কিন্তু এই রাজনীতি করা মানুষটা সমালোচনাও করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি, আমি যে কথাটা আসলে যেটা বলতে চাই, সংস্কার এ আসলে কি যে এক জিনিস। সংস্কার এখন কিছুদিন পর মানুষ জিজ্ঞেস করবে যে এটা কোথায় পাওয়া যায়। সংস্কার এরকম, আপনি দেখেন এই সরকার সংস্কার করবে, সংস্কার করে গেলে প্রস্তাবনা সংস্কারের তার কমিশন রিপোর্ট দিয়েছে। আমি যদি ধরেও নেই যে এগুলাকে অর্ডিন্যান্স হিসাবেও এনারা করে আরও আগে এগিয়ে দিয়ে যাবে, কিন্তু এটাকে তো একদিন কনভার্ট করতে হবে ইনটু ল, এটাকে তো একদিন আইন বানাইতে হবে, সংবিধানে আসতে হবে। তখন কারা করবে? তখন এনারা থাকবেন? আর ওনাদের এই যে সংস্কারের যে কথাগুলো আসে, চিন্তা থিম যেটা আলোচনা হয়, তাদের বক্তব্য একটাই, রাজনীতিরা ব্যর্থ, রাজনীতি ব্যর্থ, অরাজনৈতিক জন এই ব্যর্থতা পূরণ করে দিবে। রাজনৈতিক দলের যা করা উচিত ছিল, রাজনৈতিক সরকারের যা করা উচিত ছিল, অরাজনৈতিক ব্যক্তিরা সেটা দেশের জন্য করে দিয়ে যাবে। কিন্তু ওনারা তো করে দিয়ে যেতে পারছেন না, ওনারা প্রস্তাবনা দিয়ে যাচ্ছেন। ওই রাজনীতি করা সরকারই কিন্তু এসে এটাকে আইনে রূপান্তরিত করতে হবে। তাহলে যে রাজনীতির বিরুদ্ধে হেট্রেট তাদের, সেই রাজনীতির উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছেন উনি ওনাদের প্রস্তাবনা মতো আইন তৈরি করে দেওয়ার জন্য। মানে একটু হাস্যকর হয়ে যাচ্ছে না ব্যাপারটা? এখন ওনারা এই যে ক্ষমতায় আসেন, এটা তো নিশ্চিত আপনি যাই বলেন না কেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসলো কেন? দেশের মানুষ এই যে কোঠা বিরোধী আন্দোলন এরকম হঠাৎ করে মোমেন্টাম কেন পেল? এটাখানে যখন দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল নির্বিশেষে তারা যখন মনে করলেন যে দেশে একটা স্বৈরাচার সরকার বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, মানুষের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে না দীর্ঘ সময়, মানুষের মৌলিক অধিকার পদদলিত ছিল, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের ন্যায় বিচারের জন্য কোনো আশ্রয়স্থল ছিল না, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জনগণের, তারা জনগণের না হয়ে কোনো একটা বিশেষ মহলের রক্ষার্থে ব্যস্ত ছিল। এই সকল কারণে, সকল ব্যাপারগুলাই যখন কোনো না কোনো কারণে কেউ না কেউ আক্রান্ত, এদের মিলিত চিন্তা এবং প্রচেষ্টায় কিন্তু এই 5ই আগস্টের যে পরিণতি আমরা দেখেছি স্বৈরাচারের, তার জন্ম হয়েছিল। এখন এটা ঠিক, আপনি বিশ্বের ইতিহাসে দেখবেন, আমাদের ইতিহাসে বিশ্বের কথা আপনি বাদ দেন, এ দেশে যা কিছু হয়েছে ছাত্র জনতার মিলিত আন্দোলনে, ছাত্ররাই, আপনি ছাত্র অর্থাৎ আমি এভাবে আরও সংকীর্ণ করে অনেক সময় বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের জন্ম, ভাষার কথা বলেন, এদেশের স্বাধীনতার কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিষয়গুলোকে ইনিশিয়েট করেছে এবং যার বাস্তব রূপ দেশের স্বাধীনতা, বাংলা ভাষায় আমরা আজও কথা বলি, এরকম নানা রকম অর্জন। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, এখন তার ব্যাপ্তি বেড়ে গেছে। সুতরাং ছাত্ররা আছে এবং এটা থাকবে, এটা তো আমাদের অধিকার, ছাত্রদের প্রতি তো এটা আমাদের দাবি, আমাদের অধিকার। ছাত্ররা এটাই করবেন, কারণ ছাত্ররা যত তাড়াতাড়ি নিঃশর্ত হতে পারেন, ছাত্রদের যারা তারা তাদের পিতৃস্থানীয় যারা, তারা তো অত সহজে নিঃস্বার্থ হতে পারেন না ওই তাদের সন্তানদের কথা, ছাত্রদের কথা ভেবেই। সুতরাং যে নিঃস্বার্থ হতে পারে, কোনো না কোনো কারণে অবদান রাখার সুযোগ তার বেশি। এটা তার যতটা না গর্ব করার কথা, তার চেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা আমাদের, যেহেতু এরা আমাদেরই সন্তান। তো দেখেন এখন এতগুলো সংসদ নির্বাচন গেল, 25 বছর ছিল সর্বনিম্ন বয়স। আপনি দেখেন তো গত 5টা সংসদের দিকে তাকাইয়া, কোন সংসদে 25 বছর বয়সের নির্বাচিত সংসদ সদস্য 1-2 বেশি পাবেন কিনা, একজনও পাবেন কিনা কোনো সংসদে, তাও আমার সন্দেহ আছে। সেটাকে নামিয়ে নিয়ে আসলেন 21-এ। এখন আপনি যদি ওই যে কথাটা আমি বলেছিলাম, সেখানে তো না বলছেন যে 10%কে সংরক্ষিত, আপনি 10% তরুণদের নমিনেশন দিতে হবে। না না, আমার বক্তব্য এটা তো তাদের দাবি, তারা এইটা দাবি না, তাদের সুপারিশ, অর্থাৎ সুপারিশ, তারা ওই যে আমি সুপারিশ বা দাবি যেটাই, এটাকে আর্টিকুলেট করতে হবে ওনাদের দাবি মতে, এই তো বক্তব্যটা। এবং সেইটা নির্ভরও করছে কিন্তু ওই রাজনৈতিক সরকারের উপরে। যাই হোক, আমি যে কথাটা আপনাকে বারবার বলতে চাচ্ছিলাম যে এখন এই তাদের বয়স 25 বছরের একজন সংসদ সদস্য নাই। আমি যে কথাটা বলতেছিলাম, কামাল ভাই আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, মাসুদ কামাল ভাই, তারপরও আমি আবারও বলছি, 1-11 এখন তো 25-এর নিচে অ্যাডভাইজার আছে, মানে মন্ত্রীর মর্যাদায় বা হ্যাঁ আছে তো,
আমি যে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, দেশ যার চালাতে- গ্রাজুয়েশনও শেষ হয় নাই, দেশ চালাতে পারলে আর পার্লামেন্টে যেত এখন কেমনে চলছে আপনি দেখছেন দেশ। আমি এটার ওই রকম সমালোচনায় যাব না। কেন দেশ আজকে আভ্যন্তরীণ দেখেন, সমালোচনা করার জায়গা থাকলে আপনি করবেন না দেখুন কেন? তাহলে আমি এইভাবেই বলি আপনাকে, আজকে দেশের আইন শৃঙ্খলার দিকে তাকান, এই সরকার কতটা সার্থক আপনারা একটু দয়া করে তাকান দেখেন। আপনি দেশের অর্থনীতির দিক তাকান, এই সরকার কতটা সার্থক, এই সময়ের মধ্যে কি সার্থকতার চিহ্ন রেখেছেন আপনারাই দেখেন। আপনারা আভ্যন্তরীণ আরো নানা রকম সমস্যা, সেদিকে আপনি তাকান, কতটা সার্থক তারা, আপনারা বিচার করুন, জনগণ বিচার করুক। আপনি বহিঃশক্তির বা আমাদের বিদেশি বন্ধু যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক কতটা লেজে গোবরে হয়ে যাচ্ছে, আপনারা সেই দিকে তাকান। এখন এই জিনিসগুলো এই সরকার করার মতো কতটা যোগ্যতা রাখে, এটা আমরা বুঝি আর সমালোচনা যাই করি না কেন, এটা দেশ এবং জাতির জন্য সবচেয়ে মঙ্গলজনক তখনই হবে যদি এটা ওনারা অনুধাবন করেন। জি, তো সেই কারণে কথাটা এইরকম আমি বলবো, জি, একটু শেষ করে দিন। ছাত্রদেরকে উপেক্ষা করা এটা চলে না। মিস্টার মাসুদ কামাল, কিন্তু আমি যেটা বলছি, ছাত্রদেরকে উপেক্ষা করার জন্য কেউ যদি মনে করে তাদেরকে সমালোচনা করতে গিয়ে তাদেরকে উপেক্ষা করছে, সেটা না, কারণ তারা আমাদের সম্পদ, তাদের উপেক্ষিত হলে নিজের সম্পদকেই উপেক্ষা করা হবে। মিস্টার মাসুদ কামাল, এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ মিস্টার মাসুদ কামাল। জি, মানে আপনি শুনছিলেন ওনার বক্তব্য এবং এর প্রেক্ষিতে সরকারের পারফরমেন্স, উনি বলছেন যে সরকার পারফর্ম করতে পারছেন, আপনি কতটা একমত? না, সরকারের পারফরমেন্স নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা এটা হতেই থাকবে। প্রথম যখন এই সরকারটা আসলো, মানে এটা তো একটা অভূতপূর্ব একটা সরকার ছিল। অভূতপূর্ব মানে এর আগে অন্য কোনো সরকার কিন্তু এত সমর্থন নিয়ে আসে নাই। মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, তখন তো মনে করেন আওয়ামী লীগ বিতাড়িত দেশ থেকে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দল কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়েছে। এবং তখন এই সরকার চাইলে অনেক কিছু করতে পারতো, তাদেরকে সব কিছু দেওয়ার একটা ক্লিন চিট দেওয়া হয়েছিল, যে আপনি করেন, আমরা আছি আপনাদের সঙ্গে। কিন্তু সরকার তাদের করতে না পারার যে যোগ্যতা, কিছু করার অযোগ্যতা যেটা ছিল, সেই অযোগ্যতা প্রকাশটা তারা এত তীব্রভাবে দিয়েছে, এক পর্যায়ে তাদের কর্মকাণ্ডকে অনেকে স্বৈরাচারী বলেও ভেবেছে। আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, অনেকে বলছেন যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে বলতে তাদের কণ্ঠ ফ্যাসিবাদী হয়ে ওঠে। একদম হয়ে উঠেছে, একদম এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, এটা মানি না, ওটা মানি না, সংবিধান মানি না বলছে, উপদেষ্টারা বলছে। পৃথিবীর কোনো দেশে এরকম হতে পারে না, আমাদের এখানে হয়েছে। সংবিধানের আলোকে শপথ নিয়েছে, নিয়ে বলে সংবিধান মানি না। এরকম উদ্ভট পরিস্থিতি সারা দুনিয়াতে খুঁজলে আপনি দ্বিতীয়টা পাবেন না। এদেশের যদি সংবিধান আপনি না মানেন, তাহলে তো সব প্রত্যেকটা আদালত তো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আদালত থাকে, উনি তো একজন আইনজীবী ছিলেন, আদালতের কাছ থেকে আপনি তো এখনো আইনজীবী, আপনি বলেন যে দেশে বলে যে আমি সংবিধান মানি না, তাহলে আপনি বলতে পারেন এই সংবিধানে অনেক কিছু ভালো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধানের ওই ধারাগুলোকে পরিবর্তন না করবেন, যে মুহূর্ত পর্যন্ত পরিবর্তন না করবেন, সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে মানতে হবে। না মানতে কিছু থাকে না রে ভাই। তাহলে কিসের সুপ্রিম কোর্ট, কিসের হাইকোর্ট, কিসের কি? ওনারা বলে এবং বলার পর ওনারা আবার মহা দাপটে থাকে। আবার আমাদের সরকারের সিনিয়র উপদেষ্টারা তাদেরকে বাহবা দেয়। আবার তারা যায় যে প্রত্যেক রুমের থেকে ছবি নামায়, অথচ ওটা পার্ট অফ কনস্টিটিউশন, তারা হইতে দেয়। এরকম উদ্ভট কোন ক্যাবিনেট পৃথিবীর কোথাও আছে কিনা আমার সন্দেহ। এরকম মেরুদণ্ডহীন, এই লোকগুলো মেরুদণ্ডহীন, তো সিম্পলি মেরুদণ্ডহীন। তারা এদেরকে বলতেও পারে না যে বাবারা তোমরা থামো, তোমরা যা চাও তা আমরা করবো, কিন্তু সিস্টেমের মধ্যে থেকে করতে দাও। আপনি একটা গাছ কাটবেন, আপনি তো গাছের মধ্যে বসে থেকে গাছ কাটতে পারবেন না। সিস্টেম মধ্যে এটা করতেছে, তারা এটা করতেছে। আবার কিছু বললে বলে কি এটাই বিপ্লবের চেতনা। বিপ্লবটা কোথায়, চেতনাটা কোথায়? চেতনা তো দেখতেছি, গতকালকে দেখেন নাই তাদের হেড অফিসে কি হয়েছে, চেতনার কি বহিঃপ্রকাশ। চেতনার ধাক্কা তো 7 জন চলে গেছে ঢাকা মেডিকেল কলেজে। সাংবাদিকদের কাছে ছবি তুলতে, সাংবাদিকদের সবার হাতে মোবাইল নিয়ে যে ওই ভিডিও ডিলিট করছে, যেটা আগে ছাত্রলীগ আগে করতো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কিন্তু এগুলো ওইটাও ছিল এক চেতনা, এটা আরেক চেতনা। এগুলো বললে তো আপনাকে শুনতে হচ্ছে যে আপনি স্বৈরাচারের দোষর বলতেছে, আমাকেও বলতেছে, কলম গুড়িয়ে দেওয়া হবে। কলম ভেঙে দিবে, দেখ ভেঙে দেখ ভাই। এই দেশে তো আমরাও আছি। আমরা কি এই দেশে কি আকাশ থেকে উড়ে আসছি নাকি ভাই? নেই, উড়ে আসছি এখানে, আমাদের কিন্তু উড়ে আসি নাই। তো ওনারা বলছে, আমরাও বলছি, ঠিক আছে দেন ভাই, পারলে দেন।
আপনি পারলে দেন আর আমি পারলে বলি। কিন্তু এত সোজা না দুনিয়াটা, যত সহজ মনে করতেছে এত সহজ না। এই সক্রেটিস সাহেব দুদিন পরে দেখি যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এখন জড়ো হইতে বলে সবাইকে। আজকেও দেখলাম একটা, আমি কিছু বুঝি নাই উনি যে কি বলতে চাচ্ছে। এই সরকার নাকি আসার পরে 150টা নাকি আন্দোলন হয়েছে, বলতেছে তারা কেন পারে না, ব্যাখ্যা দিচ্ছে যে 150টা আন্দোলন হয়েছে এই সরকারের কয় মাসে। কোথায় হয়েছে আমি জানি না, উনি যখন বলছেন নিশ্চয়ই হয়েছে। আমার এই কথার একটা প্রশ্ন, এই 150টা আন্দোলন কি ইন্ডিয়ার লোক এসে করছে নাকি আমেরিকার লোক এসে করছে? কারা করছে? এই দেশের লোকই তো করছে। কেন করছে? কেন করেছে? একটা লোক কখন রাস্তায় নামে, যে রাস্তায় নামে সে আওয়ামী লীগ, যে রাস্তায় নামে সেই ছাত্রলীগ। একটা লোক কখন রাস্তায় নামে? লজিক্যাল কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা কি সব কিছু লজিক্যালি করতেছেন? আপনারা কি করতেছেন? আপনি আমাকে গেলে একটা কথা বলেন, যে পুলিশের কর্মকর্তা নিয়োগ করবেন এসপি পদে, তারা নাকি এলোমেলো ভাবে হেঁটেছে, চাকরি নাই। 40তম বিসিএস কথা বলতেছি আমি। এলোমেলো ভাবে হাঁটার কারণে 25 জনের বিরুদ্ধে শোকজ করে চাকরির বিরুদ্ধে 2 একদিনের মধ্যে খাইয়ে দিবে। এই 40তম বিসিএস বলছে কি এরা সবাই ছাত্রলীগ করে, ওকে ছাত্রলীগ করে। এই 40তম বিসিএস অন্য অন্য ক্যাডারে যারা নিয়োগ পাইছে তারা ছাত্রলীগ করে না? তো তাদেরকে সরান নাই কেন? কি করে সরান নাই? 300-র উপরে এসআইকে আপনি চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন, বলতেছেন কেন? তারা নাকি খাওয়ার টেবিলে করছে, গন্ডগোল করছে। ভালো কথা করছে, তারা সব আওয়ামী লীগের দোষর। তাহলে আপনি যে 2 দিন আগে দেখলাম যে আপনার এআইজি ডিআইজির কতজন 20 জন 30 জন প্রমোশন দিলেন, ওগুলি কোথেকে ছিল? ওগুলো আওয়ামী লীগ আমলে আসে নাই? ওটা করেন না কেন বলেন? আপনি এতগুলি যে সচিব ছিল এই সরকার, আচ্ছা অত বাদ দেন। আপনি 2014, 2018, 2024 এই 3টে ইলেকশনের কথা আমি ধরি। এই 3টে ইলেকশনকে ম্যানিপুলেট বেসিক্যালি কে করে? প্রশাসনের ডিসিরা, কারণ ডিসি হলো রিটার্নিং অফিসার। এই 3 আমলে কে কে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে ধরেন। পারলে পরে যদি আপনি হেডম থাকে ধরেন না, দেখি পারেন না কেন? এরাই তো করছে ইলেকশনগুলো, এরাই করছে না, পারছেন একটা করতে। এইখানে এসে আপনি কিন্তু পারেন না। আপনার মাত্র পরে কি যে আজকে থেকে 50 বছর আগে মারা গেছে বঙ্গবন্ধু, সে হলো স্বৈরাচার। এটা প্রমাণ করার জন্য আপনি জান প্রাণ দিয়ে দিচ্ছেন। এটাতে করতেছেন আপনি। ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করেন না। ইতিহাস মুছে ফেলার চেষ্টা পৃথিবীতে যত লোক করছে তারা ইতিহাস থেকে মুছে গেছে, এইটাই নিয়ম। আপনাকে ইতিহাসটাকে তো মানতে হবে ভাই। কেন করতে এইগুলি বলে লাভ নাই ভাই। আসছে জুলাই দেখতেছি, তাদের চেতনা সব দেখতেছি। এই চেতনা কদিন থাকবে? সামনে ইলেকশনটা আসুক। ইলেকশন করে না কেন? এ পারে না, এ পলিটিক্স পার্টি পারে নাই, 55 বছর ধরে 52 বছর ধরে কোনো রাজনৈতিক দল কিছু করতে পারে নাই, আমরা করছি। ওকে আপনি চার্লি চ্যাপলিনের মতো ফ্ল্যাগ নিয়ে ঘুরে হয়ে গেছেন লিডার, হন, আমার কোনো সমস্যা নাই। হয়েছেন, আপনাকে লিডার হিসেবে আমি সালামও জানাই। ইলেকশন করেন না কেন? আসেন ইলেকশন করেন, দেখি। পলিটিক্যাল পার্টি করি না, আসেন। প্রোক্লেমেশন অফ রেভলিউশন করবেন 31 তারিখে বলছেন, দিতে পারছেন? তারপরে সরকার বলছে, সরকারকে আলটিমেটাম দিচ্ছেন 15 তারিখের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে, বলছে না? সরকার এটা নিয়ে আলোচনা শুরু করছে 16 তারিখে, 15 তারিখ যাওয়ার পরে। এইটার উপরে বুঝে না যে তাদের এই কথা কোনো গুরুত্ব কেউ দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যখন ওই প্রোক্লেমেশন নিয়ে আলোচনার মধ্যে বিএনপি বলল যে তারা যাবে না, বা এরকম একটা বার্তা, ঘন্টা 2-এর ব্যবধানে তারা সিদ্ধান্ত, আবার যাওয়ার সিদ্ধান্ত, একটা অনেক বড় সেন্সেশন, টেনশন তৈরি হয়ে গিয়েছিল সবার মধ্যে। যে বিষয়টা কি আমি বলি শুনুন, তারা যে প্রোক্লেমেশনের যে ডিক্লারেশনটা দিয়েছিল, এটা হলো একটা নিতান্ত বালসুলভ একটা সিদ্ধান্ত। মানে অপরিণত বয়স্ক কিছু আছে না, ওরকম একটা সিদ্ধান্ত। সরকার এটা থামানোর জন্য বলছে তো তোমরা কত কেন আমরাই দেব। এবং সরকার যে আন্তরিক না, সরকার যে বুঝতে পারছে এটা কিছু না, তার বড় প্রমাণ হলো তাদের সেই আলটিমেটাম শেষ হওয়ার পরে তারা আলোচনার প্রক্রিয়া শুরু করছে। তাও খুব ক্যাজুয়ালি, এবং সেটা এমন ক্যাজুয়াল ভঙ্গিতে আপনার হোয়াটসঅ্যাপে করে ইনভাইট করে, অনেক তো যায়ও নাই। তাহলে ওটা কি হয়েছে?
ওইটা ওই যে চুপ্পুকে আউট করার জন্য যে তারা লাফালাফি করছে ওরকম হয়েছে। তো এইটা তো ভাই শুনেন, যত কিছু বলেন বয়সজনিত সমস্যাটা তো মানতে হবে ভাই। যেমন বেশি বয়স হলে তার যেমন আপনি তেমন গুরুত্ব দিতে পারবেন না, এটাও একই জিনিস। তো বুঝতে হবে দেশ চালানো এক জিনিস, একটা পার্টি চালাতে পারে না ঠিকঠাক মতো, হ্যাঁ বলে দেশ চালাবে। তো এখন বললে তো গেলে হবে না রে ভাই। জি মিস্টার মাসুদ কামাল, মাসুদ আহমেদ তালুকদার। দেখুন, আমি আবারও সংস্কারের কথায় একটু ফিরে যেতে চাই। বিএনপি আজকে থেকে 2 বছর আগে স্বৈরাচার যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, 2024-এর নির্বাচন কিভাবে হবে জনগণের কাছে বিএনপি তার কর্মসূচি উপস্থাপন করছে। কিন্তু এই সংস্কার কমিশনগুলো তো বিএনপি তার প্রস্তাব দিয়েছে কি করা উচিত, এবং শুধু তাই না, এখানে প্রস্তাবনার আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে দেশের মানুষের জন্য রাষ্ট্র মেরামতের একটা দফা 31 দফা দিয়েছে। সেখানে সরকারের এমন কোনো জায়গা নাই, স্বৈরাচার যে সকল প্রতিষ্ঠানে তাদের ছোঁয়া লেগেছিল, মানুষের আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছিল, মানুষের ইচ্ছা প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ ছিল না, ওই সকল প্রতিষ্ঠানের সংস্কার যেগুলোকে তারা মেলাইন করে দিয়ে গেছিল সেগুলো বিএনপি, এবং আপনি দেখবেন আজকে যারা সংস্কারের প্রস্তাব দিচ্ছে যে সংস্কার কমিশন, আপনি দেখবেন বিএনপির দেওয়া সংস্কারের সঙ্গে মিলিয়ে দেখবেন, কারণ বিএনপির দেওয়া সংস্কার তো পত্রিকায় এসেছিল, আমরা পাবলিসাইজ করেছি সেটা, আপনি দেখবেন আর অনেকের মিল আছে, এবং আমি অনেক জায়গায় মিলিয়ে দেখেছি, অনেক জায়গায় মিল আছে। অর্থাৎ অনেক বিএনপির ইতিপূর্বে দেওয়া যে সংস্কার প্রস্তাব ছিল 31 দফা রাষ্ট্র মেরামতের নামে, আমি সংস্কারের প্রতিবেদনে তার অনেক কিছুই দেখেছি। এখন অতিরিক্ত যেটা এসছে সেটা অতি উৎসাহী থেকে আসছে। কামাল ভাই যে কথাটা বলেছেন, দেখেন আপনি সংবিধানের এই সংবিধানের ওত নিয়ে পরের দিন যদি দাঁড়াই আপনি সংবিধানকে অস্বীকার করেন, আমাদের সংবিধান এখানে আপনি বলেন বিপ্লবে এগুলা মানে না, তাহলে বিপ্লবী সরকার বানাইলেন না কেন? তাহলে তো বিপ্লবী সরকার বানাইতে পারতেন। তাহলে বিপ্লবী সরকার থাকলে হয় কি সংবিধান লাগে না, যেদিন যে ফরমান জারি করবে ওইটাই সেদিন আইন। আপনারা তো তা করলেন না, কারণ ওইটা বিপ্লবী সরকার না। তাহলে সাংবিধানিক সরকার আর রাষ্ট্র ক্ষমতায় বসে সংবিধানকে অস্বীকার করবেন, এটা স্ববিরোধী আচরণ। দেখুন, রাজনৈতিক সরকার ব্যর্থ, এটা কিন্তু অরাজনৈতিক ব্যক্তিরা বারবার সমালোচনা করছে। এই অরাজনৈতিক সরকার ব্যর্থতার জনগণ এত মুখরিত হচ্ছে কারণ দিনের পর দিন তাদের সমালোচনায়, এই দিকে তাদেরকে খেয়াল করতে হবে না? দেখুন, রাষ্ট্রের আজকের যে দুরবস্থা এবং এই স্বৈরাচারের পতন যেটাকে ত্বরান্বিত করেছে, যে কারণটা, তার একটা বড় কারণ ছিল একটা ইনক্লুসিভ ইলেকশন এদেশে হয়নি। সেজন্য সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, আপনি দেশীয় সমস্যা যেটা বলেন আর বৈদেশিক সমস্যা বলেন, এই রাষ্ট্রকে বাঁচাতে হলে এদের যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, যত তাড়াতাড়ি জনগণ তার সরকার নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তত তাড়াতাড়ি দেশের সাধারণ মানুষের জীবনে সর্বক্ষেত্রে, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, মানুষের জীবনে স্বস্তি ফেরত আসবে। এখন এই সরকার আপনি দেখেন, কখনো কখনো আমরা লক্ষ্য করেছি আলটিমেটলি কি হচ্ছে, রাজনীতিকে কেউ কোনো রাজনৈতিক দল কিন্তু এটা বলে ফেলে যে বিরাজনৈতিক একটা প্রক্রিয়া কিন্তু আবারও চলমান বা চিন্তা ভাবনায় আছে। এখন এই বিরাজনীতিকরণ যদি করতে যায়, অরাজনৈতিক দল যদি সেখানে, অরাজনৈতিক ব্যক্তিরা যদি এসে সেখানে সেটাকে দখল করতে চায়, তাহলে তাদের পরিণতি এবং তারা কতদূর আগাবে আর মানুষের যেটা ইচ্ছা তার কতটা বাস্তবায়ন হবে, তা কিন্তু একটা যুক্তিসঙ্গত সময় ইতিমধ্যে আমাদের সামনে অতিবাহিত, সেটার বিচার বিশ্লেষণ করলে কিন্তু আমরা পরিষ্কার হয়ে যেতে পারি। দেখেন, আমি খুব ইনক্লুসিভ ইলেকশন লাগবে, দেয়ার শুড হ্যাভ এ পপুলার গভর্নমেন্ট। রাষ্ট্রে একটা জনগণের নির্বাচিত সরকার না আসলে যিনি যাই হন না কেন, তার বিশেষ বিশেষ ক্ষেত্রে যত যোগ্যতাই থাকুক না কেন, কোনো লাভ হবে না। শক্তিশালী একটা বিরোধী দলও তো দরকার সংসদে। দেখুন, এই কথাটা আমার খুব কষ্ট লাগে। এটা কেন কষ্ট লাগে জানেন? এই আওয়ামী লীগের স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তাদের স্বৈরাচার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলতেন আমরা চাই দেশে একটা দায়িত্ববান বিরোধী দল থাকুক, তার মানে আমরা ক্ষমতায় থাকব, আর ওনাদের ইচ্ছা একটা বিরোধী দল শক্তিশালী দায়িত্ববান বললেন, শক্তিশালী বিরোধী না, শক্তিশালী মানে দায়িত্ববান, ওই দায়িত্ববান মানে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। তো এই কথাগুলো, এটা তো কে চাইলো আর কে না চাইলো তার চাওয়া দিয়ে হবে না। এটা জনগণ কি চাইলো, কাকে সরকার বানাবে কাকে বানাবে না, অথবা কাকে বিরোধী দলে বসাবে,
এটা জনগণের চাওয়া, এবং সেটাই কিন্তু ছিল গত 16 বছরের এই জাতির ক্রাইসিস। এবং তার কারণে কিন্তু জাতি যে কারণে উন্মুখ আজকে একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা ইনক্লুসিভ ইলেকশন। আপনি আরেকটা জিনিস দেখেন, স্বৈরাচ আপনি একটা এই যে একটা রাজনৈতিক দল স্বৈরাচার, তার একটা মোটামুটি অবস্থানের নেতারা সবাই নানা রকম অপকর্ম করেছে, দুর্নীতি এবং খুন, গুম, হত্যা, এটার সঙ্গে তারা জড়িত। এখন একটা রাজনৈতিক দল যদি একটা নির্বাচনে অংশগ্রহণ করতে আসে, তাহলে ওই মানুষগুলো যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত, তাদের তো বিচার হতে হবে। এখন একটি রাজনৈতিক দল সে যদি অপকর্মের সঙ্গে জড়িত হয়, তারও যদি বিচার হয়, তাহলে দেখা যাবে যে রাজনীতিতে সে অযোগ্য হয়ে যাবে। কিন্তু যদি এটা না হয়, ওই দলের যারা কর্তা ব্যক্তি ছিলেন এবং উপরে যাদের কথায় সিদ্ধান্ত হতো, যারা দল চালাতেন, সরকার চালাতেন, তারা যে সকল দুর্নীতি করছে তাদেরকে এক্সামশন দিয়ে, তাদেরকে মাফ করে, তাদেরকে আবার এনে এখানে পুনর্বাসন করে তাদেরকে দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করাইতে হবে সকল দলের অংশগ্রহণের, সেই কথাগুলোও যখন আমরা ভাববো, তা কতটা বস্তুনিষ্ঠ হয় সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। হ্যাঁ, এটা ঠিক, ওই দলের যে সকল মানুষ আছে যারা দুর্নীতি করেনি, যারা খুন, গুম, রাহাজানির সঙ্গে জড়িত না, তারা আগামী দিনে স্বাভাবিক সাধারণ নাগরিকের মতো থাকবে, এবং এটার কিন্তু কোনো রাজনৈতিক দল বিরোধিতাও করছে না। এবং এটার বিরোধিতা না হওয়ার পিছনে কারণটা কি? না হওয়ার পিছনে কারণটা হলেই যে ওই যে আমি যে কথাটা বললাম যে একটা ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগ বারবার যে ইলেকশনে রাতে ভোট দেওয়া, দিনে ভোট দেওয়া, পুলিশ দিয়ে ভোট কাটাইয়া বাক্সে ঢুকানো, তারা এটাকে ইনক্লুশন বলতেন। এবং দেশের মানুষের ওই ইলেকশন প্রথাটার প্রতি হেট্রে ছিল বলেই মানুষের মনের মধ্যে প্রতিবাদের দানা বাঁধতেছিল দিনে দিনে, এবং তারই একটা প্রতিবাদের বাস্তব রূপ কিন্তু হলো তাদের আলটিমেট পতন। এখন কি চায় মানুষ? মানুষ ওইটাই চায় যে যেটা তারা করে দিয়ে যেতে পারেনি, আবার এইটা এনারা যারা করবে, যাদের আসতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি হবে, তাদের ট্রানজিটটা কিভাবে আসবে? তাদের ট্রানজিটটা হবে তারা একটা নির্বাচন দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবেন। তারা দেওয়া নির্বাচন, আপনি দেখেন এখন ইদানিং মানুষ এই কথাও বলে যদি ফেয়ার নির্বাচন হয়, আপনি উপস্থাপক আপনিও কিন্তু একটু আগে বলেছেন, আপনি মডারেটর, আপনি দেখেন, আপনি একটু আগে কি কথাটা বলেছেন, যদি গ্রহণযোগ্য ইলেকশন হয়, তাহলে এই সরকারে আমলে ইলেকশন গ্রহণযোগ্যতা হবে না, এখানে যদি লাগাবো কেন আমরা? তার মানিটা কি? রাজনৈতিক সরকারের ঢালাওভাবে অরাজনৈতিক ব্যক্তিরা সমালোচনা করে দিয়ে আসছেন যে রাজনৈতিক দল করা বা রাজনৈতিক সরকারের কোনো সার্থকতাই নাই। তারাও যদি সেই একই সমালোচনার শিকার হন, তাহলে দেশের সাধারণ মানুষ আশা ভরসার আর জায়গা কোথায় থাকে? মিস্টার মাসুদ কামাল, ক্লোজিং রিমার্কস, 2 মিনিট 3 মিনিট ম্যাক্স। না, আমি একটা জিনিস গেলে বলবো, দেখেন অনেক কিছু হয়েছে, সমালোচনা করলে তো করাই যায়, সরকারের সমালোচনা করা যায়, সব দলেরই সমালোচনা করা যায়, এবং জনগণেরও সমালোচনা করা যায়, আমাদের নিজেদের আত্মসমালোচনা করার সুযোগ আছে। সেটা তো আমাদের এখন সমাধানের পথটা কি, এই অবস্থায় আমরা যাবোটা কোথায়, করবোটা কি? আমি মনে করি যে এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচনের জন্য যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো সবার সঙ্গে মিলে করা, সবার মতামত নিয়ে করা। আর আরেকটা কথা, যে সরকার যে সমস্ত প্রশাসনিক এবং নির্বাহী সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো ম্যাক্সিমামই বুমেরাং হয়ে যাচ্ছে এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমাচ্ছে। সেই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের উচিত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে। এই যে এই মাসের 9 তারিখে এক নির্বাহী আদেশে এতগুলি জিনিসের উপর ভ্যাট বৃদ্ধি করলো, সম্পর্ক শুল্ক বসালো। দেখেন, এই লোকগুলি কিন্তু বিগত আওয়ামী লীগ আমলের সরকারের সমালোচনা করতো, এই আহসান মনসুর, এই সালেউদ্দিন আহমেদ, এরা করতো কিন্তু। তাই ওনারা কি করলেন এখন? ওনাদের কাছ থেকে আমাদের আশা করি না। ওনারা কি পারতেন না এই বিষয়গুলোর জন্য, এই সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে অর্থনীতিবিদদের একটা করা, একটা আলোচনা করা? ওনারা কি পারতেন না পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করা? ভাই, আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে, এটা সত্য, বাস্তবতা। এটাকেই তুলে ধরতেন যে আমরা এই বাস্তবতার মধ্যে আছি, এখন আমরা কি করতে পারি, আপনারা পরামর্শ দেন। সবাইকে নিয়ে করতেন, এমন তো তাদের তা থেকে তাদের আত্মসম্মানের কোনো ঘাটতি হইতো না। তো এই সরকার কি করতে পারতো? অনেক কিছু করতে পারতো, কিন্তু এখনও সময় আছে, এখনও করতে পারে। যে দেশে বিদেশে বিভিন্ন খাতে আমাদের প্রচুর বিশেষজ্ঞ কিন্তু আছে, তাদেরকে ডাকতো, একটা কমিটির মতো করতো,
যে আপনাদের আমরা কোনো টাকা দিতে পারবো না ভাই, আমরা একটা কমিটির মতো করলাম, আপনারা আসেন বসেন, এই খাতে আপনাদের পরামর্শ আপনারা দেন, আমরা কি করতে পারি, সবাই মিলামিশা করেন। ডক্টর ইউনূস তো নিজেকেই যোগ্য বলেন না, উনি তো বলতেছেন করি দেখি কি হয়, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করতেছেন। ওনার উপদেষ্টা মণ্ডলী তারাও যোগ্য না, এটা উনিই বলেন যে আমি যোগ্য না, ওনাদের আমি আর কি বলবো। তো এটা কি ভাই খেলাধুলা নাকি রে ভাই? এটা একটা আছে না, এখান থেকে তার যাচ্ছে, এই তারের মধ্যে কি কারেন্ট আছে, ঠিক আছে হাত দিয়ে দেখি, তা হাত দিয়ে কি আপনি কারেন্ট টেস্ট করতে পারবেন? তো মরবেন রে ভাই। তো এখন পুরো দেশ নিয়ে আপনি এই কাজ করতে পারেন? এটা পারেন না, এটা তো কোনো সেন্সিবল কথা হইতে পারে না। তো এইগুলি করা দরকার, এক্সপার্টদের নিয়ে বসেন, সবাইকে মিলে এটাকে একটা জাতীয় সরকারের একটা রূপ দেওয়ার চেষ্টা করেন। সবাই সবার কাছ থেকে হেল্প নেন, কেউ আপনাকে হেল্প করতে পিছপা হবে না। সবাইকে নিয়েই বসেন, যে কোনো ইস্যুতে বসেন, বসে বলেন যে ভাই এই সংকট, আপনারা কি পরামর্শ দিচ্ছেন বলেন, আমরা সবাই মিলে করি। সমস্যাটা কি? এতে কি মানে কোনো অপমান হবে? মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, দেখুন, এবং এই জাতীয় সরকারের আলোচনাটা কিন্তু আবার অন্যভাবে আছে। মিস্টার মাসুদ কামাল এক অ্যাঙ্গেল থেকে বলেছেন, অন্য অ্যাঙ্গেল থেকে আছে যে পরিস্থিতি সামাল দিতে না পারলে আবার জাতীয় সরকার টাইপ করে নিয়ন্ত্রণটা রেখে সরকারটাকে দীর্ঘায়িত করা যায় কিনা। দেখুন, আমি আপনার ওই কথাটাই আসার আগে একটা কথা বলি। হাতে সময় 2 মিনিট। দেখুন, আপনি একটা সরকার একটা অনির্ধারিত সময়ের বা নির্ধারিত সময়ের আপনি গরিবের উপরে ট্যাক্স বসাইলেন, আর ইন কন্ট্রারি অফ দ্যাট আপনি কি করলেন, আমলাদের বেতন বাড়াই দিলেন। কত পার্সেন্ট আমলা এই দেশে, মানুষের জনগণের কত পার্সেন্ট আমলা এই দেশে, আর হঠাৎ করে তাদের বেতন বাড়ানো এত জরুরি হয়ে গেল কেন? আর সেই বেতনের যোগান দেওয়ার জন্য আপনি কি করলেন, গরিবের উপরে যে সকল পণ্য সাধারণ মানুষের কনজামশনের জন্য আপনি ট্যাক্সটা বা ভ্যাট বসাবার আগে এটাও বিবেচনা করলেন না যে এটার কনজিউমার কারা। সবসময় বলা হচ্ছিল যে সরকারের ব্যয় সংকোচন করতে হবে, হ্যাঁ, তারাই ওনারাই বলতেন। আবার এই সমালোচনা যারা করতেন তারাই এসে কি করলেন, হঠাৎ করে জনগণকে উপেক্ষা করে আমলাদের আপনারা বেতন বাড়াই দিলেন, আর আমলাদের বেতনের যোগান দেওয়ানোর জন্য আপনি কি করলেন, সাধারণ মানুষের যেটা দৈনন্দিন কনজামশনের যে সকল আইটেমগুলো সেগুলোর উপরে আপনি ভ্যাট আর ট্যাক্স বসাই দিলেন। ইভেন আপনি দেখেন ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের নামে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? কিছুই না, ওই আগের মতোই অনেকটা থেকে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। গত স্বৈরাচার সরকার, আপনাকে আমি আজকে বলি, আমি আজকে মামলা করেছি, গত স্বৈরাচার সরকার বিশেষ ক্ষমতা একটা মামলা হলে কল্পনা করে মামলা দিত, সেখানেও দেশের কোনো আইন, বিশেষ ক্ষমতা আইন পর্যন্ত আমি আজকেও দেখেছি, যেই মামলা আমি আজকে করলাম বিশেষ ক্ষমতা আইন দিয়ে মামলা করে দিয়েছে। এখন আপনি বলেন, তাইলে ওই সরকারের ওই পুলিশ যা করছে, আজকের পুলিশ তো সেই একই জিনিসই করতেছে, তো আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আর আপনি জনগণের কাছে যা বলে আসলেন অথবা ক্ষমতায় বসে যা করার চিন্তা করছিলেন, আপনি যে প্রশ্ন করেছেন জাতীয় সরকার শেষ করতে হবে, উই আর রানিং আউট অফ টাইম। এখন আর জাতীয় সরকারের রূপ দেওয়ার কোনো সরকার, বরং এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য যদি কোনো দুরভিসন্ধি তাদের বা তাদের পিছনে কারো মাথায় থাকে, আমার মনে হচ্ছে সেটাকে পরিহার করা উচিত। এবং যে কথাটা করা উচিত সেটা হলো যে এরা ওই জাতীয় সরকার উমুক সুমুক, এদের রিপ্লেসমেন্ট আর একটা এইরকম সরকার, এইসব দিয়ে চলবে না বাজার। যেটা করতে হবে সেটা হলো একদম পরিষ্কার, যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য নির্বাচনের, ইনক্লুসিভ নির্বাচনের যে অন্তরায় আছে সেটাকে দূর করে সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচন করে তাড়াতাড়ি রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে দিতে হবে। এটাই এখন সবচেয়ে উপযুক্ত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুরু করেছিলাম বিএনপির রাজনীতি নিয়ে, বিএনপির ভুল ত্রুটি, এগুলো নিয়ে আলোচকরা বলছিলেন যে তারেক রহমানের ভালো কাজের কোনো, বিশেষ করে মিস্টার মাসুদ কামাল বলছিলেন কোনো ইতিবাচক প্রভাব তৃণমূল পর্যায়ে পৌঁছচ্ছে না, এবং একথাও তিনি বলছিলেন যে মিস্টার রহমান এখন ফিজিবল বাট টাচেবল নয়, যেটা রাজনীতিতে একটা সমস্যা তৈরি করছে। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আসলে খুব একটা স্পষ্ট নয়, যেমন স্পষ্ট নয় এই সরকারের অনেক চাওয়া পাওয়া, এবং যে কারণে ওনারা মনে করেন যে সরকার অনেক ক্ষেত্রেই মানুষকে ঐক্যবদ্ধ করবার, যেটা 5ই আগস্টকে কেন্দ্র করে যে ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল সেটাকে বিভাজিত করছে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা। তারা ডেলিভার করতে পারছেন না, তারা
পারফর্ম করতে পারছেন না, নিজেরাই নিজেদের কথাবার্তায় সেটা প্রতিফলিত হচ্ছে এবং যার ফলে এক ধরনের আস্থাহীনতাও তৈরি হচ্ছে। মূল কথা যেটা ওনারা বলছেন যে সংকটকে মোকাবেলা করবার জন্য যেটা এখন খুবই জরুরি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা অন্যান্য যে কোনো সমস্যা যেখানে মানুষের উপরে আপনি বোঝা চাপিয়ে দিয়ে সরকারের ব্যয় সংকোচন না করে সরকারের ব্যয় বাড়িয়ে চলেছেন। আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানুষের স্বাধীনতা হরণ করে বলে এক সময় যখন বিগত সরকার আমলে বলতেন যে এটাকে বাতিল করা উচিত, এখন আপনি সেটাকে সংশোধনের নামে আগেরটাই প্রায় রেখে দিচ্ছেন। তো এই জায়গায় ওনারা মনে করেন সমাধানের একটাই পথ, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচন, এবং ভালো নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকুই এই সরকার করবে। বাকি সংস্কারগুলো ঐকমত্যের ভিত্তিতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।